এটা আবার কি? আরো একটা কথা, যদি কোনো জিনিস পড়ে থাকতে দেখেন তাহলে সেটা ছোবেন না। সেই বস্তু বা প্যাকেটটি বমও হতে পারে। বোম? বোম কিভাবে হবে? বোম তো সন্ত্রাসবাদীরা ট্রেনে বা বাসের মধ্যে রাখে। কেউ আমার বাড়িতে কেন রাখবে? কি থাকতে পারে এর মধ্যে? ধর্মেশ, আমার নামে? কে পাঠিয়েছে এটা? যাক বাবা, বোম তো নয়। দেখি এর ভিতরে কি আছে। স্যার, মনে হচ্ছে অনেকদিন ধরে এই বাড়িতে কেউ থাকতো না। হ্যাঁ স্যার, হ্যাঁ, এর মুখটা দেখুন স্যার, মনে হচ্ছে এর কিছু একটা হয়েছে। সেটাই তো, মুখটা একদম ফুলে গেছে। স্যার, মনে হচ্ছে মৃত্যু খুব একটা আগে হয়নি। বডি টেম্পারেচার এখনো 2-3 ডিগ্রি আছে, এখনো পুরো ঠান্ডা হয়নি। আচ্ছা, তাহলে এত তাড়াতাড়ি ফুললো কি করে? স্যার, মনে হয় কোনো ওষুধ কিংবা কোনো বিষের রিয়াকশন এটা, সেই জন্যই এর মুখটা এইরকম হয়ে গেছে। মুখের মধ্যে বেশ কিছু জায়গায় দাগও আছে। আচ্ছা, একে আবার কোনো কিছুতে কামড়ায়নি তো? হতেও পারে স্যার। দেখ, আর কোনো আঘাতের চিহ্ন আছে এর শরীরে? স্যার, এর শরীর থেকে কোনো রক্তও তো বেরোচ্ছে না, আর শরীরের কোথাও আঘাতের চিহ্নও নেই। শুধু এর এই মাথায় স্যার, এই এই যে এখানে পেছনের দিকে চোট লেগেছে স্যার। মনে হয় তখনই লেগেছে যখন ওই মাটিতে পড়ে গেছিল। অভিজিৎ, হ্যাঁ দয়া। দেখো ওখানে কারোর নাম লেখা আছে, মনে হয় এরই নাম, ধর্মেশ লেখা। ধর্মেশ? কাঁচি পড়ে আছে এখানে, এই জারটা ভেঙে রয়েছে। মনে হচ্ছে পার্সেলটাও খুলেছিল। যে পাঠিয়েছে তার তো কোনো নাম নেই এখানে, আর না কোনো পোস্টাল স্ট্যাম্প। তার মানে এটা কোনো পোস্টে আসেনি। হতে পারে যে কেউ বাড়ির বাইরে রেখে গেছিল, কেউ হয়তো পাঠিয়েছে। এটা দেখছো দয়া?
এর ভিতরে ছোট ছোট দাগ রয়েছে। বলো নাতাশা। স্যার, মনে হচ্ছে এই লোকটা নিজের জিনিসপত্র অবধি খুলে দেখেনি। যাই হোক, এটা সাধারণ মৃত্যু নয়, একটা অস্বাভাবিক মৃত্যু। হ্যাঁ স্যার, আর যে জিনিসটার জন্য মৃত্যু হয়েছে সেই জিনিসটা এখানে নেই। স্যার, আমার মনে হচ্ছে যে এই পার্সেলের মধ্যেই কোনো সিক্রেট লুকিয়ে রয়েছে। আর সেই সিক্রেটটা এখন নিখোঁজ স্যার। তোমার এত সর্দি লেগেছে, তুমি বাড়ি গিয়ে বিশ্রাম করো। না স্যার, আমি ঠিক আছি। দেখা যাচ্ছে তো তুমি কতটা ঠিক আছো। আরে সকাল থেকে হেঁচে চলেছো, তোমার নাকের মধ্যে তো রেডিও বাজছে, ভোঁ ভোঁ করে আওয়াজ বার করছো তুমি। আবার সেই আওয়াজ? তুমি তো এখানেই দাঁড়িয়েছো সারিকা, কিন্তু এই আওয়াজটা কোত্থেকে আসছে? আরে স্যার, এই আওয়াজটা ওখান থেকে আসছে, ওই লাশটার থেকে। কামান সারিকা, লাশের মধ্যে থেকে কি করে আওয়াজ আসবে? হ্যাঁ স্যার। ঠিক বলেছ সারিকা, আওয়াজটা তো এই লাশটা থেকেই আসছে। এই লোকটি বেঁচে নেই তো? দেখলে, গানটা এ গাইছিল, আমি ভাবছিলাম গানটা তুমি গাইছিলে। স্যার, আমার নাক তো সর্দিতে বন্ধ হয়ে গেছে, গান কি করে গাইবো? আচ্ছা। চালুকে। হ্যাঁ বস। গুড মর্নিং স্যার। আরে এটা আবার কি? আরে ভাই, এ মৌমাছিটা তো নাকে গিয়ে বসেছে। এই দেখো। মিষ্টি কে এসেছিল নাকি? ও মৌমাছি। আমি কিন্তু মৌমাছি খুব ভয় পাই, কামড়ে দেবে। স্যার, আপনি একদম নড়বেন না স্যার। আমি না এই মৌমাছিটাকে এক্ষুনি গুলি করছি। কি করছিস কি? আমি কিন্তু তোকে সিআইডি থেকেই বের করে দেবো। বন্দুকটা নামা, নামা বলছি। ওকে, আপনি একদম নড়বেন না স্যার। দাঁড়িয়ে থাকুন 1 মিনিট। স্যার, আপনি কিন্তু একদম নড়বেন না স্যার। আরে তাড়াতাড়ি কর। তুই কি মৌমাছিটার হুল ফোটানো অব্দি অপেক্ষা করছিস নাকি? স্যার, চোখ বন্ধ করুন। ওরে বাপরে, মরে গেলাম রে, মরে গেলাম। স্যার, টার্গেটটা একবার দেখুন স্যার, একদম ঠিক জায়গাতে লেগেছে। হ্যাঁ ভাই বিবেক, তুই কিসের বদলা নিচ্ছিস বলতো? হ্যাঁ, মৌমাছি তো উড়েই গেল, আবার নাকটার পুরো হালুয়া বানিয়ে দিলি তুই। কি খুনি উড়ে গেল? খুনি? খুনি বস, এই লোকটিকে মৌমাছি খুন করেছে। মৌমাছি খুন করেছে? চালুকে এসব কি বলছো? স্যার, মনে হচ্ছে এই লোকটার অ্যালার্জি ছিল মৌমাছিতে, আর এরকম কোনো মানুষকে যদি মৌমাছি কামড়ায় তাহলে তার তক্ষুনি মৃত্যু হয়। ও, তাহলে এই ব্যাপার স্যার। কিন্তু এর বাড়ির মধ্যে মৌমাছি এলো কোথা থেকে? এর বাড়ির আশেপাশে তো কোনো মৌচাক টৌচাক জাতীয় কিছু নেই। 1 মিনিট বস। এর বাড়িতে মৌমাছি এসেছে এই জারের মধ্যে করে। জারের মধ্যে করে? ইয়েস। এটা তো সেই জারটাই স্যার, যেটা কেউ ধর্মেশকে গিফট করেছিল। হ্যাঁ। তার মানে কেউ একজন ধর্মেশকে জারের মধ্যে মৌমাছি দিয়ে গিফট করেছিল। স্যার, এটা এমন একটা লোকের কাজ যে জানতো যে ধর্মেশকে যদি মৌমাছি কামড়ায় অ্যালার্জি হবেই। দয়া ও এটাও জানতো যে ধর্মেশের নতুন ঠিকানাটা কোথায়। ফেডরিক, একটা কাজ করো, খোঁজ নাও যে কে ধর্মেশকে এই নতুন বাড়ি পাইয়ে দিয়েছিল। বিবেক, স্যার,
একটু কোম্পানিতে ফোন করে জিজ্ঞেস করো যে পেপারটা আসল না নকল। ইয়েস স্যার, আর কোম্পানিটা আছে কি না তো দেখো। ইয়েস স্যার। তুমি কি ধর্মেশের ব্যাপারে কোনো খোঁজ করেছিলে কোম্পানিতে? না স্যার, আমার তো মনে হয়েছিল ও সত্যি কথাই বলছে। স্যার, এই স্যালারি স্লিপটা একদম ভুয়ো স্যার। কোম্পানির লোকেরা এটা বললো যে ধর্মেশ নামের কোনো লোকই ওখানে কাজ করতো না স্যার। শুনলে? হ্যাঁ, ক্ষমা করবেন স্যার, এরপর থেকে কাউকে পুরো খোঁজ খবর করে তারপরেই ঘর দেব। আচ্ছা, তুমি যে এই ধর্মেশকে বাড়ি দিয়েছিলে এ ব্যাপারে আর কে কে জানতো? না স্যার, কেউই কিছু জানতো না। এমনকি ধর্মেশও আমাকে বলেছিল যে কেউ যেন কিছু জানতে না পারে। আমি তো কাউকে কিছু বলিনি স্যার। ঠিক আছে, তুমি যাও। আগে স্যার এই ধর্মেশই অপরাধী স্যার, অপরাধ করে ওখানে লুকিয়েছিল। আর ও এটাও ভালো করে জানতো জোর বিপদ রয়েছে। এই ধর্মেশের মৃত্যু মৌমাছির কামড়ের কারণে হয়েছে। এবার ওই মৌমাছিরাই আমাদের বলবে এই ধর্মেশকে কে খুন করেছে। অভিজিৎ, একটা কাজ করো, খোঁজ নাও ওর বাড়ির আশেপাশে এমন কোনো দোকান বা নার্সারি আছে যেখান থেকে এই মৌমাছি বিক্রি করা হয়। খুনি কোনো না কোনো জায়গা থেকে তো এই মৌমাছি নিয়ে এসেছিল। এই যে দাদা, 1 মিনিট আসবেন? আপনি 1 মিনিট দাঁড়ান। মাফ করবেন, একটু আর্জেন্ট কাজ আছে। আরে দাদা, গাছ তো কোথাও পালিয়ে যাচ্ছে না, আপনি একটু পরেও নিতে পারবেন। না, আমরা সিআইডি থেকে আসছি, আমরা এক্ষুনি কথা বলবো। সিআইডি? কি হয়েছে স্যার? একটা খুন হয়ে গেছে। খুন? ক টাকা হয়েছে আপনার? 40 টাকা। কে খুন হয়েছে স্যার? এখানে কি মৌমাছি বিক্রি হয়? স্যার, এনার তো মুখ হাঁ হয়ে গেছে, বন্ধই হচ্ছে না। বলছেন না কেন কিছু? হ্যাঁ স্যার, আপনি কি করে জানলেন? তার মানে আপনি মৌমাছি বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ স্যার, ওই মৌমাছিগুলো কি কাউকে কামড়েছে? হ্যাঁ। স্যার, মৌমাছি তো আমার কাছে আছে, কিন্তু আমি রেগুলার কাস্টমারের কাছেই একমাত্র বিক্রি করি। আর রেগুলার কাস্টমাররা এটা খুব ভালো করেই জানে যে আমি এটা লুকিয়ে বিক্রি করি। সেটা কেন? স্যার, আশেপাশের বিল্ডিং এর লোকেরা কমপ্লেন করে। আচ্ছা, তোমার কাছে এমন কোনো লোক কি মৌমাছি কিনতে এসেছিল যে তোমার প্রতিদিনের কাস্টমার নয়? 1-2 দিন কিংবা কিছুদিন আগে? হ্যাঁ স্যার, কবে? হয়তো হয়তো পরশু দিন একজন লোক এসেছিল, উনি অনেক টাকা দিয়েছিলেন, তাই আমি মৌমাছি দিয়ে দিয়েছি। আচ্ছা, লোকটা মৌমাছিগুলো নিয়ে গেছিল কিসে করে? কোনো থলিতে বেঁধে নাকি কোনো কৌটোতে? স্যার, ওনার কাছে একটা জার ছিল, চীনামাটির জার, বলেছিলেন যে এতেই দিয়ে দাও। স্যার, এটা স্যার ওই জারটাই যেটা ভাঙা অবস্থা পেয়েছি। ওই লোকটাকে মৌমাছি বেচে তুমি একটা খুনে সাহায্য করেছো, বুঝেছো? তোমার ওই লোকটার মুখটা মনে আছে যে এই মৌমাছি কিনেছিল? হ্যাঁ স্যার। এই যে স্যার। স্যার, এই লোকটা দেখতে তো বেশ ভদ্র মনে হচ্ছে। একে ভদ্রলোকের মতো দেখতে হলেও এ একটা খুনি, নাতাশা। একটা কাজ করো, আমাদের রেকর্ডসে চেক করো, Okay, sir. দেখো এর ব্যাপারে কি জানা যায়। স্যার, পেয়ে গেছি। স্যার, এর নাম বীরেন্দ্র, একটা পুরনো কয়েদি। আর স্যার, এটা কি? এই 7 বছর ধরে বাণীপাক জেলে আছে। 7 বছর ধরে জেলে বন্দি আছে? এ আপনি কার ছবি আঁকিয়েছেন? হ্যাঁ, ওই লোকটার সঙ্গে আপনার পুরনো কোনো শত্রুতা নেই তো? স্যার, এটাই সেই লোক যে আমার ওখান থেকে মৌমাছি কিনে নিয়ে গিয়েছিল। এই লোকটা জেলে আছে, আর যদি এ জেলে থাকে তাহলে আপনার নার্সারিতে কি করে এলো? হ্যাঁ, জানি না স্যার। 7 বছর ধরে জেলে বন্দি, বাণী পার্ক জেল।
শেখর, তুমি এখানে? এসিপি প্রদ্যুমন, এত বছর পর আবার দেখা হলো আমাদের, তাও আবার জেলে। আর কি করা যাবে, আমাদের চাকরিটাই এরকম। এনিওয়ে, বসো, বলো কি খাবে? না না, কিছু না। আমরা বীরেন্দ্রের সঙ্গে দেখা করতে চাই। বীরেন্দ্র? আগে হ্যাঁ, বীরেন্দ্র। এই হচ্ছে তার স্কেচ। এটা তো বীরেন্দ্রর স্কেচ। ব্যাপারটা কি? এই গতকাল সকালে একজনকে খুন করেছে। ও কাউকে খুন করেছে? কিন্তু ও তো জেলের মধ্যে আছে। আরে ভাই, তাই তো আমাদের মাথা খারাপ হয়ে গেছে। যদি এ জেলের ভেতরে থাকে তাহলে ও বাইরে গিয়ে খুন করলো কি করে? একে কি কোনো বিশেষ কারণে জেলের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল, হসপিটাল বা অন্য কোথাও? না তো, কোর্টে নিয়ে যাওয়া হয়েছিল। একদমই না। ইনফ্যাক্ট গত 1 মাস ধরে জেলের বাইরেই যায়নি। স্যার, আমার তো মনে হচ্ছে এটা রাম আর শ্যামের চক্কর আছে স্যার। এই বীরেন্দ্রর কোনো যমজ ভাই আছে যে জেলের বাইরে ঘুরে বেড়াচ্ছে স্যার। সেটা তো বীরেন্দ্রই বলতে পারবে যে ওর কোনো যমজ ভাই আছে কিনা। যাই শেখর। হ্যাঁ, চলো চলো। বীরেন্দ্র, বীরেন্দ্র, এ সত্যি বীরেন্দ্র নাকি অন্য কেউ? কে? এ তো বীরেন্দ্রই। বীরেন্দ্র, এনারা। জানি জানি, এনারা সব সিআইডির লোক না? তাহলে এটাও নিশ্চয়ই জানো যে আমরা এখানে কেন এসেছি। একে চেনো? ধর্মেশ? আরে এই তো ধর্মেশ। এ খুন হয়েছে। তুমি চেনো একে? গত 2 বছর ধরে এই জেলে সাজা খাটছিল। ধর্মেশ জেলে ছিল? হ্যাঁ, আসলে গতকালই তো জেল থেকে মুক্তি পেল। কালকেই জেল থেকে ছাড়া পেল আর কালকেই খুন হয়ে গেল। তুমি চিনতে না ধর্মেশকে? হ্যাঁ, খুব ভালো করেই আমি চিনতাম। এবার চট করে বলে ফেল। হ্যাঁ, ধর্মেশকে খুন তুই করেছিস না? হ্যাঁ, আমি করেছি। আমি ছাড়া আর ওকে কে খুন করবে? এই সেলটাকে ভালো করে চেক করো, দেখো কোনো সুড়ঙ্গ টুড়ঙ্গ বানিয়েছে কিনা। না স্যার, কোথাও কোনো সুড়ঙ্গ নেই। আরে ইন্সপেক্টর, সুড়ঙ্গতে ইঁদুর বানায়, বুঝলে? আমার মতো সিংহ নয়। তুই কি নিজেকে সিংহ ভাবিস নাকি? হ্যাঁ, বিশাল বড় সিংহ তুই। আরে তোমরা সিআইডির লোকেরা খালি প্রশ্নই করো। এদিকে তো আর একটা খুন হয়ে গেছে। খুন? কার? কোথায়? মালার টাওয়ারের পাশে যে ছোট বাড়িটা আছে না, ওখানেই। আরে ছোট, আরে ছোট ছোট, তোমাদের কাছে সময় অনেক কম। ছোট। সূর্য, সূর্য। স্যার, যদি কেউ অনেকক্ষণ ধরে দরজা না খুলে তাহলে বুঝে নেওয়া উচিত ব্যাপারটা গন্ডগোল আছে। ভেঙে ফেলো দরজা। ঠিক আছে স্যার, দয়ার নাম নিয়ে ভেঙে দিচ্ছি। সূর্য, দেখো তো। এ তো মরে গেছে স্যার।
আমরা আসতে দেরি করে ফেললাম স্যার। বীরেন্দ্র আমাদের বলেও ছিল তাড়াতাড়ি আসতে, কিন্তু বাড়ির ভেতরটা ভালো করে দেখো, দেখো কেউ লুকিয়ে আছে কিনা। না স্যার, বাড়িতে তো কেউ নেই। আর অভিজিতের শরীরের মধ্যেও তো কোনো আঘাতের চিহ্ন নেই। কেউ কে বিষ দেয়নি তো? হতে পারে স্যার এরও কোনো জিনিসে অ্যালার্জি ছিল। হ্যাঁ, হতে পারে। কিন্তু অভিজিৎ, বীরেন্দ্র কি করে জানতে পারলো যে এই সূর্য মারা যাবে? এই দেখো বস, এর ঠোঁট একদম নীল হয়ে গেছে। বস, এই লোকটার মৃত্যু বিষের কারণে হয়েছে। ও, তার মানে এর খাবারে বিষ ছিল। না দা, এর খাবারে বিষ ছিল না। এই লোকটা খাবারে বিষ থাকার কারণে মরেনি। লোকটি এই সিগারেট বিষের কারণে মরেছে। এই এই বিড়ি, সিগারেট, এগুলো তো আসলে সব বিষই স্যার। যারা এসব খায় তারা তো তাড়াতাড়ি উপরে যাবে। তোমার কথা একদম ঠিক ফ্রেডি, কিন্তু এখন আমি নিকোটিনের কথা বলছি না। এখন আমি কথা বলছি এই সিগারেট বিষের ব্যাপারে। বস, কেউ এই ইম্পোর্টেড সিগারের মধ্যে বিষ দিয়ে দিয়েছে, যাতে যখনই এই ব্যক্তি সিগারেটটি খাবে তখনই সে মরে যাবে। স্যার, খুনি এরকম কোনো একজন লোক যে জানতো সূর্য সিগার পছন্দ করে। কারেক্ট। যেমন স্যার খুনি জানতো যে ধর্মেশের অ্যালার্জি রয়েছে মৌমাছির থেকে। খোঁজ নাও সূর্যকে ওই বিষ দেওয়া সিগার কে খাইয়েছিল। এই যে শুনুন, ওই যে ওই কি যেন নাম ছিল চুরুটটার? র্যাম্বো টাকিলা। তেরা ওই র্যাম্বোর কি যেন ওইটা ওই এই, যাও এখান থেকে। আমরা বাচ্চাদের শিকার বিক্রি করি না। হ্যাঁ, এরকম অপমান! কি হয়েছে ফ্রেডি? এ আমাকে তাড়িয়ে দিচ্ছে। তাড়িয়ে দিচ্ছে? কেন দাঁড়াচ্ছিস? আমরা তো তোকেই নিয়ে যেতে এসেছি। এটাকে চিনিস তুই? তোমরা কারা? সিআইডি। সিআইডি? হ্যাঁ, সিআইডি। একটু ভালো করে দেখ এবার এটাকে। এই সিগার এই দোকান থেকে বেচা হয়েছিল। আচ্ছা স্যার, সিগারে কি আর দোকানের নাম লেখা থাকে? তবুও দেখ এটাকে। বোধহয় এটা ইন্ডিয়ায় বানানো হয় না, বাইরে থেকে আসে। এটা কোত্থেকে পেয়েছেন আপনি? চিনতে পারছিস এটাকে? আগে হ্যাঁ। এটা দিয়ে কাউকে খুন করা হয়েছে। এটাতে কোনো বিষ মাখানো হয়েছে, বুঝেছিস? বিষ? হ্যাঁ স্যার, আমি দুজনকে বিক্রি করেছিলাম। কারা এই দুজন? নাম জানিস ওদের? আগে না স্যার। দেখতে কেমন ছিল? মুখটা মনে আছে তো? হ্যাঁ স্যার, একটু একটু মনে আছে। ঠিক আছে, একে বিরোধে নিয়ে চলো। আর এই দোকান সিল করে দাও। ওই দুজনের স্কেচ বানাতে হবে আমাদের জন্য। চলো। স্যার, হ্যাঁ, স্কেচগুলো তৈরি হয়ে গেছে। ঠিক আছে। আসুন ওই দেখি। দেখুন, খুবই গন্ডগোলের স্যার। আরে, এটা তো বীরেন্দ্র। সেটা দেখে আমিও তো চমকে গেছি। কিন্তু স্যার এই বীরেন্দ্র জেলের ভিতরে বসে বসে খুন কি করে করছে? সেটাই তো। আর এই দ্বিতীয় ছবিটা কার? নাতাশা, চেক করো তো আমাদের রেকর্ডস থেকে। ইয়েস স্যার। স্যার, হ্যাঁ নাতাশা, আমাদের রেকর্ডে এই লোকটার কোনো ডিটেল পাওয়া যায়নি। রেকর্ডসে কিছু পাওয়া গেল না? না স্যার। এর মানেটা খুব পরিষ্কার। এই দ্বিতীয় খুনটাও এই বীরেন্দ্রই করেছে। বীরেন্দ্রই। কিন্তু এটা কি করে সম্ভব স্যার? বীরেন্দ্র তো জেলে আছে স্যার। আর ওই তো আমাদের বলেছিল সূর্যের বাড়ি যেতে। একটা লোক একই সময়ে দু জায়গায় কি করে থাকতে পারে স্যার? দেখো, সূর্য আর ধর্মেশ দুজনেই বীরেন্দ্রের সঙ্গে জেলে বন্দী ছিল।
আর যেই সূর্য আর ধর্মেশ জেল থেকে ছাড়া পেল ওদের খুন হয়ে গেল। সোজা ব্যাপার স্যার, এদের দুজনেরই বীরেন্দ্রের সঙ্গে কোনো ঝগড়া টগড়া হয়েছিল। কোনো না কোনো তো কারণ রয়েছে এদের মৃত্যুর পিছনে। হ্যাঁ, এই খুনগুলো বীরেন্দ্রই করাচ্ছে আর ওকে জেলের ভেতরেরই কেউ সাহায্য করছে। শেখর, আরো একটা নতুন সমস্যা দেখা দিয়েছে। কেন, আবার কি হলো? সূর্যর খুনও এই বীরেন্দ্রই করেছে। আরো একজন সাক্ষী ওডি স্কেচ করিয়েছে। সূর্যের খুন বীরেন্দ্র করেছে? কিন্তু এটা কি করে হতে পারে? ও তো এখানে ছিল, জেলের ভিতর। শেখর, এই স্কেচটা এমনি এমনি তৈরি হয়নি। এই বীরেন্দ্র বাইরে গিয়ে খুনগুলো করছে আর এই কাজে তোমারই এখানকার কোনো লোক ওকে সাহায্য করছে। এ কি বলছে প্রদ্যুমন? আমার প্রতিটি অফিসারই খুব সৎ এবং সততার সঙ্গে কাজ করে। আচ্ছা শেখর, একটা কথা বলো, বীরেন্দ্র সেলে যে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানোর কথা আমি বলেছিলাম সেটাতে কি দেখা গেছে? যদিও সেল থেকে বাইরে বেরোয় তাহলে ক্যামেরাতে ধরা পড়বে। আসুন দেখাও তো। ইয়েস স্যার। স্যার মনে হচ্ছে এবার বেরোবে। তার মানে সারাদিনই ওই সেলের মধ্যেই ছিল। কিন্তু স্যার বীরেন্দ্র যদি জেলেই থেকে থাকে তাহলে বাইরে খুন কে করে বেড়াচ্ছে? শেখর, এই বীরেন্দ্রর কিসের জন্য শাস্তি হয়েছিল? আসলে ও একটা বড় কোম্পানির অ্যাকাউন্টেন্ট ছিল, চুপি চুপি কয়েক লাখ টাকা মেরেও দিয়েছিল, ধরা পড়ে শাস্তি হয়ে যায়। চিটিং এর কেসে ও তো 7 বছর ধরে জেলে রয়েছে, তাই না? চিটিং এর কেসটা তো একটা দিক গেল। ও এখানে থাকাকালীন কনস্টেবলের উপর হামলা করেছিল এবং তাকে মেরে ফেলেছিল। এখনো যাবজ্জীবন কাটাচ্ছে, লাইফ ইমপ্রিজনমেন্ট। চিটিং এর কেসে ভিতরে ঢুকে খুন করে দিল। অদ্ভুত ব্যাপার শেখর। কেউ দেখেছিল ওকে খুন করতে? হ্যাঁ, 4 জন সাক্ষী ওকে দেখেছিল। 4 জন সাক্ষী? হ্যাঁ। কারা কারা ছিল? সূর্য, ধর্মেশ, ভানু আর বিরাজ। কি বললে? সূর্য, ধর্মেশ, ভানু আর বিরাজ? তাহলে এই ব্যাপার যারা একে খুন করতে দেখেছিল তাদেরকেই ও এক এক করে শেষ করে দিচ্ছে। প্রতিশোধ নিচ্ছে স্যার, প্রতিশোধ। দুজনকে মেরেই দিয়েছে। আর এখন দুজন বেঁচে আছে, ভানু আর বিরাজ। এই দুজন এখন কোথায়? এখন তো জেল খাটছে, কিন্তু পরশু ওরা মুক্তি পেয়ে যাবে। পরশু ওরা ছাড়া পাচ্ছে, তার মানে পরশুই ওদেরকে বীরেন্দ্র মারার চেষ্টা করবে স্যার। শেখর, এই বীরেন্দ্রের সঙ্গে কে কে দেখা করতে আসে? আমি তোমাকে ওদের লিস্ট দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি। সুরেশ আর সিদ্ধার্থ। আর 3 নম্বর করণ স্যার। এই 3 জনই জেলে গেছিল বীরেন্দ্রর সঙ্গে দেখা করতে। দয়া, আমার তো মনে হচ্ছে যে এই 3 জনের মধ্যে কোনো না কোনো কানেকশন আছে এই সূর্য আর ধর্মেশের খুনের ব্যাপারে। স্যার এবার এমনটা নয় তো যে 3 জনের মধ্যে কোনো একজনকে দিয়ে বীরেন্দ্র এই খুনগুলো করাচ্ছে? হতে পারে স্যার, কিন্তু এইটা বুঝতে পারছি না যে এদেরকে দিয়ে খুন করানোর জন্য টাকা কে দিয়েছিল। কারণ বীরেন্দ্রর পরিবারে ও নিজে ছাড়া আর তো কেউ নেই স্যার। এই সুরেশ আছে তো, বীরেন্দ্র পুরনো ম্যানেজার, এই হয়তো করছে সমস্ত কাজ, এই করেছিল টাকার ব্যবস্থা। বিশ্বস্ত সুরেশ, এই জন্যই তো ওর সঙ্গে দেখা করতে যেত। তাহলে এই সুরেশের সঙ্গে দেখা করা দরকার, আর উকিলের সাথেও। উকিলের সাথে? উকিলের সাথে কেন স্যার? ফ্রেডি, কারণ এটাই যে আমাদের এটা জানতে হবে যে উকিলকে কে টাকা দিত এই কেসগুলো লড়ার জন্য। স্যার যে কেউই ওই উকিলকে টাকাটা দিচ্ছিল সেই হচ্ছে আমাদের অপরাধী, সেই বীরেন্দ্রের সঙ্গে মিলে রয়েছে। রাকেশ কুমারের কোল্ড ডিলের ফাইলটা নিয়ে এসো। হ্যাঁ স্যার। বলুন। সিদ্ধার্থ বাবু, আমি এসিপি প্রদ্যুমান, সিআইডি থেকে এসেছি। স্যার আপনাকে কেনা চেনে, কিন্তু সিআইডির আমার সঙ্গে কি দরকার হলো? অ্যাকচুয়ালি আমরা আপনার থেকে এক অপরাধীর ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। কোন অপরাধী? বীরেন্দ্র। বীরেন্দ্র?
ওই বীরেন্দ্র যে বাণী পার্ক জেলে আছে? হ্যাঁ, ওর কথাই বলছি আমরা। বলুন, কি জানতে চান ওর ব্যাপারে? সিদ্ধার্থ বাবু, বীরেন্দ্রই তো আপনাকে ঠিক করেছিল তাই না, ওর কেস লড়ার জন্য? হ্যাঁ, আমি ওই কেসটা হেরে গিয়েছিলাম আর বীরেন্দ্র শাস্তি হয়েছিল। দেখুন, যতদূর আমরা জানি বীরেন্দ্র পরিবারে আর কেউ নেই। তাহলে আপনাকে কেসটা লড়ার জন্য টাকা কে দিত? সুরেশ, সুরেশ? বীরেন্দ্রর কোম্পানির ম্যানেজার। আর কে দেবে? থ্যাংক ইউ ভেরি মাচ সিদ্ধার্থ বাবু। ওয়েলকাম। অভিজিৎ, তাহলে এই ব্যাপার, এই সুরেশের সঙ্গে দেখা করা যাক। কে বীরেন্দ্র? আপনারা কার কথা বলছেন? আমি তো ওই নামের কাউকে চিনিই না। বস জেলে চলে গেল আর তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে? নেমো খারাম নাকি? আজকাল নুন খুব সস্তা হয়ে গেছে স্যার। কিন্তু এ তো দামি নুন খেয়েছে। কোথাও এমনটা নয় তো যে তুই পাঠিয়েছিস তোর বসকে জেলে? দেখুন, আপনাদের কোথাও হয়তো একটা ভুল হচ্ছে। আপনারা হয়তো ভুল জায়গায় চলে এসেছেন। আমি এই নামের কাউকে চিনিই না। কোন জেল? এই দেখো, এবার একে জেলটার নাম বলে দাও। হ্যাঁ, ঠিক আছে স্যার, আমি একে জেলের নামটা বলে দিচ্ছি। আরে না না স্যার, এরকমটি কখনো করবেন না। আরে জেলের নাম জিজ্ঞেস করছে তো বলবো না নাকি? তুমি তো যেতে তাই না জেলে, বীরেন্দ্রের সঙ্গে দেখা করতে? কে বীরেন্দ্র আর কোন জেল? আমি বলছি তোকে। হ্যাঁ স্যার, আমি যেতাম বীরেন্দ্রর সঙ্গে দেখা করতে জেলে। ওই আমাকে বলেছিল কিছু ওকে টাকা দেওয়ার জন্য স্যার। এতক্ষণে সত্যি কথা বেরোলো? হ্যাঁ, এবার বলো কাকে টাকা দিতে তুমি? সিদ্ধার্থকে স্যার, কেস লড়ার জন্য। সিদ্ধার্থ ওই উকিল তাই না? হ্যাঁ স্যার। আর আর কাকে দিয়েছো তুমি টাকা বলো? আর কাকে দিয়েছিলিস টাকা মনে পড়ছে না? মনে পড়ছে স্যার, পড়ছে। কি নাম তার? আমিও নামটা জানি না স্যার। আবার ভুলে গেছিস? হ্যাঁ না স্যার, সত্যি বলছি, আমি ওর নাম জানি না। ও তো আমার সঙ্গে জেলের বাইরে দেখা করতো। আচ্ছা, হ্যাঁ স্যার। কখন দেখা করতো? 2টোর সময়। 2টোর সময়? দুপুর 2টোর সময় ওর সঙ্গে দেখা করতে? হ্যাঁ স্যার। জেলের বাইরে? হ্যাঁ স্যার। আর তা সত্ত্বেও তুই ওর নামটা জানিস না? আমি ওর নাম জানি না স্যার। ওই লোকটা আবার জেলের ভিতরের কোনো লোক নয় তো? আমি জানি না স্যার, কিন্তু আমার মনে হয়েছে এই সেই লোক যে বীরেন্দ্রকে সাহায্য করছে লোকজনকে খুন করার জন্য। আচ্ছা, বীরেন্দ্র তার প্ল্যানের ব্যাপারে তোমাকে কোনোদিন বলেনি যে ও কিভাবে খুন করে বা অন্য কিছু? কিছু তো তোমাকে বলেছে? হ্যাঁ না স্যার, ও কখনো আমাকে কিচ্ছু বলেনি। কিন্তু শেষবার যখন ওর সঙ্গে দেখা করতে গেলাম তো ওকে খুব খুশি মনে হচ্ছিল। ও এসে আমাকে জড়িয়ে ধরলো, কিন্তু ওর কানের নিচে কিছু একটা লেগেছিল স্যার। অদ্ভুত একটা জিনিস, পাউডারের মতো কিছু। পাউডারের মতো? কি ছিল সেটা? জানি না ওটা কি ছিল। অদ্ভুত এক রকমের মোটা মোটা পাউডারের মতো। আর ওই অদ্ভুত জিনিসটা আমার শার্টেও লেগে গেছিল, পুরো দাগ লেগে গেছিল। আমি তো শার্টটাই ফেলে দিয়েছি। ফেলে দিয়েছো? বাইরে? না, বাড়িতেই আছে। ঠিক আছে, ওই শার্টটা নিয়ে আয় তাড়াতাড়ি। ওকে স্যার। এই দেখুন। কোন জিনিসের দাগ হতে পারে এটা? জানি না স্যার। ঠিক আছে ফেডরিক, একে নিয়ে চলো আর শার্টটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। ইয়েস স্যার। ডক্টর স্যারকে বলে দেবেন। কেন, সালুকে বলতে পারবে না? ইয়া, তোরই জন্যে আজ আমার জেলের নাম মাটিতে মিশে গেছে। এসিপি প্রদ্যুম্নের দিকে আমি চোখ তুলে তাকাতে পারি না। জেলার সাহেব, আমাকে নিয়ে যদি এতই সমস্যা, আমাকে এখানে আটকে রেখেছেন কেন? অন্য কোথাও পাঠিয়ে দিন। একটা কথা বলবো, আপনি এক কাজ করুন, আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেবো? তোকে আমি ছেড়ে দিই আর তুই বাইরে গিয়ে খুন করতে থাক। আরে জেলার সাহেব, আপনি আমাকে এখানে আটকে রেখে কি খুন করা থেকে আমাকে আটকাতে পারলেন না তো? তবে এই দেখুন স্যার, এসে গেছে আপনাদের সিআইডির লোকেরা। আর একটু অপেক্ষা করো, তোমার মুখে যে হাসিটা আছে না, এটা চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। নিয়ে যাও এখান থেকে। থ্যাংক ইউ জেলা সাহেব, অল দ্য বেস্ট। শেখা স্যার, এটা বলুন যে দুপুর 2টোর সময় এখানে জেলে কি হয়?
2টোর সময়, হ্যাঁ 2টোর সময় জেলে রেশন আসে। রেশন? হ্যাঁ, আচ্ছা, এখানে জেলে রেশনের জিনিস কোথা থেকে আসে? জেলের সব রেশন এক জায়গা থেকে আসে, আর তার নাম হলো খোলা বাজার সাপ্লায়ার্স। খোলা বাজার সাপ্লায়ার্স। হ্যাঁ সালুকে। আচ্ছা, ওকে। ও আচ্ছা, দেখো সালুকে, তুমি যতই বড় হও না কেন সব সময় আমার আন্ডারেই থাকবে, বুঝেছো? ওই যে বলে না ওই, আচ্ছা ছাড়ো সব কথা, পরে বলবো। এখন ফোনটা রেখে দাও, পরে কথা বলবো। হ্যাঁ, কি ব্যাপার স্যার? কাজের কথা বলেছে শালুকে, যে সুরেশের শার্টে যে জিনিসটা দাগ পাওয়া গেছে সেই জিনিসটা প্লাস্টার অফ প্যারিসের সঙ্গে মিশিয়ে মেকআপের জিনিস তৈরি হয়। তার মানে কেউ একজন বীরেন্দ্রর মুখের মাস্ক বানিয়েছে। আর বীরেন্দ্রর মুখের মাস্ক পরে খুন করে চলেছে। সুরেশ যখন বীরেন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিল তার ঠিক আগেই কেউ গিয়ে বীরেন্দ্রের মুখের ওপর থেকে ওই মাস্কটা বানিয়েছিল। সেই জন্যই তো বীরেন্দ্রের মুখের ওপর থেকে ওই মেকআপের জিনিসটা লেগেছিল। স্যার, জেলের ভিজিটার লিস্ট দেখে একবার জেনে নি যে সুরেশের আগে বীরেন্দ্রের সঙ্গে দেখা করতে কে এসেছিল। সেই হয়তো এই মাস্কটা বানিয়েছিল। সুরেশের আগে এই করণ। কিন্তু করণটা কে? করণ? অভিজিৎ, দয়া, স্যার, খোঁজ নাও এই করণটা কে। আর আমি খোলা বাজার সাপ্লায়ার্সে গিয়ে খোঁজ নিচ্ছি। স্যার আমাকে দিয়ে মেকআপটা করাবেন, সারা দিন সুন্দর লাগবে দেখতে। বড় লোকেরা তো শুধুই প্লাস্টিক সার্জারি করে পয়সা নষ্ট করে, আমি সমস্ত দাগ ঢেকে দিই, চেহারাই পাল্টে দিই স্যার। আরে আমি তো বাইরে অনেক নাম শুনেছি তোমাদের, সেই জন্যই তো তোমার কাছে আসা, তাই না? চেহারা বদলে দাও, আমার হিরো বানিয়ে দাও, আমাকে হিরো। একদম স্যার। আরে একটু আমাদেরকেও মেকআপ টেকআপ করে দাও, আমাদেরও মন ভেঙে রয়েছে। যবে থেকে মানালি থেকে ফিরেছি মুখটু কালো হয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, কার মতো হতে চান আপনি, আর্নল্ড সোয়ার্জনেগার নাকি টম ক্রুজ? আচ্ছা এটা দেখো, আমি এর মতো হতে চাই, বুঝলে? আচ্ছা, তাহলে হিরোর ছবি একেবারে সঙ্গে নিয়ে এসেছেন। হ্যাঁ, কারা আপনারা? সিআইডি। নাতাশা, হিরো বানাবি? হ্যাঁ, দেখ এবার আমরা তোর কি করি। মাস্ক বানিয়েছিলিস না? আমি মাস্ক বানিয়েছিলাম বীরেন্দ্রর। কি করেছিস মাস্ক বানিয়ে? ওকে দিয়েছিলাম। ওকে? কাকে? মনোজকে। মনোজ? স্যার, মনোজ, কমল আর জয়, এরা তিনজন আমার জন্যই কাজ করে স্যার। আর এরা তিনজনই জেলের ভিতরে যায় রেশন দিতে। আগে হ্যাঁ স্যার। এদের মধ্যে এমন কেউ আছে যে বীরেন্দ্র আর সুরেশ এদের দুজনকে চেনে? এইটা তো আমি বলতে পারবো না স্যার, আমি তো আর জেলে যাই না, এরা তিনজন যায়। এদিকে এসো। তোমার এত ঘাম ঝরছে কেন? স্যার ও তো নতুন এসছে, 2-4 দিনের জন্য মাত্র। আপনাকে দেখে হয়তো ভয় পেয়ে গেছে, সেই জন্যই এরকম করছে। এই কিছু জানে না স্যার। চুপ! তোমাকে আমি জিজ্ঞেস করেছি, চুপ করো। আগে স্যার। প্রথম দিন তুমি কি কথা বলতে পারো না নাকি? হ্যাঁ স্যার, আজকেই এসেছি। 2-4 দিনের জন্য কেন? আরে এ তো মনোজের জায়গায় এসেছে স্যার। মনোজ? তাহলে মনোজ কোথায়? স্যার ও তো প্রচুর ফাঁকি মারে স্যার, এত ফাঁকি মারে যে জিজ্ঞেস করবেন না আর। কখনো বলে আমার পেটে ব্যথা, কখনো বলে আমার পায়ে ব্যথা। ও আজ থেকে আবার ছুটি নিয়েছে স্যার। এর আগের বার মনোজ কবে ছুটি নিয়েছিল? স্যার এই মাসেরই 7 আর 8 তারিখে। 7 আর 8? স্যার 7 আর 8 তারিখে তো ধর্মেশের সূর্যর খুন হয়েছিল। হ্যালো, কি আজই ছাড়া পেয়েছে? না, ওর তো পরশু ছাড়া পাওয়ার কথা ছিল, তাই না? ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ভানু বিপদে রয়েছে, ও আজই জেল থেকে ছাড়া পেয়েছে। মাই গড!
আরে আরে দরজাটা আগে থেকেই খোলা। কে ওখানে? কে তুমি? আরে কিছু বলছো না কেন? এসো ভানু এসো, তোমার জন্যই আমি অপেক্ষা করছি। আরে বীরেন্দ্র, তোর গলার কি হলো? তোর তো চাল চলনটা অন্যরকম লাগছে ভাই। অদ্ভুত কথা বলছিস ভানু, তোর সাথে দেখা করতে এলাম আর তোর জন্য গিফটও নিয়ে এসেছি, আর তুই বলছিস আমি বদলে গেছি? কিন্তু এর মধ্যে কি আছে ভাই? এটা আমি তোকে বলবো না, নে তুই নিজেই খুলে দেখ। ঠিক আছে ভাই, তুই এনেছিস যখন দেখতে তো হবেই। দাদা ট্রাফিক তো বেড়েই চলেছে। আমি ভাবছি যতক্ষণে আমরা পৌঁছবো ততক্ষণে ভানুর আবার কিছু হয়ে না যায়। আচ্ছা বলতো, তুই জেল থেকে বেরোলি কি করে? যখনই তুই প্যাকেটটা খুলবি এমন একটা জিনিস দেখতে পাবি যে তাতে তুই এটা বুঝতে পারবি যে আমি জেল থেকে কি করে বেরিয়ে আসি। খোল খোল। আচ্ছা দেখি তো একবার, তুই জেল থেকে বাইরে আসিস কি করে? আমি গলি দিয়ে গাড়ি পার করে নিচ্ছি স্যার, আর তাছাড়া আমরা পৌঁছেও গেছি প্রায়। এই বীরেন্দ্র আর মনোজ খুব ভাবনা চিন্তা করে প্ল্যান করেছিল স্যার। খুব প্যাঁচালো মাথায় বীরেন্দ্রর। দুজন তো আগেই ওপরে চলে গেছে, আবার তৃতীয় জন না মরে যায়। এই দাঁড়াও, কোথায় যাওয়া হচ্ছে ওস্তাদ? আমাদের একটু বল, তুই জেল থেকে বাইরে বেরোস কি করে? হ্যাঁ, মনোজ স্যার বীরেন্দ্র আমাকে এর জন্য টাকা দিয়েছিল, বলেছিল আমার মুখোশ পরে ঘুরে বেড়া আর এক এক করে মেরে দে। টোটো করে কি এনেছিলিস তুই? হ্যাঁ স্যার ওটা থেকে তুলো ছিল স্যার, আর পুরো তুলোটা বাদাম তেল একেবারে ভিজানো ছিল স্যার। বাদামের তেল? স্যার আমি তো 1 ঘন্টার মধ্যে মরে যেতাম যদি ওটা আমার হাতে লেগে যেত। আমার ওতে অ্যালার্জি আছে, একবার রিয়াকশন শুরু হলে আর থামার নামই নেয় না। নাক মুখ থেকে রক্ত বেরোতে থাকে স্যার। আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি এসব বীরেন্দ্রর কথা মতো করেছিলাম। বীরেন্দ্র সাজে লোকজনকে খুন করছিস আর এখন বলছিস ক্ষমা করে দাও? হ্যাঁ স্যার স্যার আমি ভেবেছিলাম কোনোদিনই ধরা পড়বো না, আমাকে ক্ষমা করুন স্যার, আমাকে আচ্ছা। ক্ষমা করুন। এবার দেখো আমরা কি অবস্থা করি তোমার ওই বীরেন্দ্র কাকার। আসুন আসুন। কে এতক্ষণে নিশ্চয়ই ভানুর লাশটা পেয়ে গেছেন না? হ্যাঁ আরে আপনারা সবাই আমার কাছে অনেক বাচ্চা আছেন। বাচ্চা বাচ্চাদের হাতে টফি খেয়েছিস তুই? হ্যাঁ, মনোজকে তো তুমি কিনেই নিয়েছো। ওই মনোজ
যে জেলে রেশনের মাল নিয়ে আসতো? মনোজ তোমার মুখের মতো মুখোশ পরে ঘুরছিল, যাতে লোকজনের মনে হয় যে ও তুমি। তোমার জন্য আরো একটা খারাপ খবর আছে। ভানু বেঁচে আছে, ওকে আমরা বাঁচিয়েছি। কে? ভানু মরেনি? না, এবার ঠিকঠাক বলে ফেল, কনস্টেবলটাকে কেন মেরেছিলিস তুই? আমি মারিনি ওকে, ওই চারজন মিলে ওকে মেরেছিল, দোষটা আমার উপর চাপিয়েছিল। তার জন্যই তুমি এই প্রতিশোধ নিচ্ছিলে? হ্যাঁ, ওই দুজন আপনাদের জন্য বেঁচে গেল। বেশি কান্নাকাটি করার দরকার নেই, ভানু আর বিরাজও বাঁচবে না। আমরা ওদেরকে অপরাধের শাস্তি অবশ্যই দেব। দুটো খুন করে তুমি রক্তে হাত রাঙিয়েছো, এবার এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.